এই সুন্দরী, কই যাস রাতে একা একা? মিলার গতি বেড়ে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখে চারজন অচেনা ছেলে অন্ধকারে দাঁড়িয়ে। এই মিস, এত রাত করে একা যাচ্ছেন কোথায়? আরেকজন হেসে যোগ দিল, শহরটা নিরাপদ না, জানেন না নাকি? আমরা তো আছি, ভয় পাবেন না। তাদের কণ্ঠে ছিল ব্যঙ্গ, চোখে কুৎসিত ঝিলিক। মিলা এক পাও পিছিয়ে গেল, তার হাত কাঁপছে, কণ্ঠ কেঁপে উঠল। আমাকে যেতে দিন, দয়া করে যেতে দিন। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। বশখালী গ্রামের ভোর। সূর্য ধীরে ধীরে নারকেল গাছের ডালে আলো ফেলে। মাটির পথ, পুকুরের জল, দূরে পাখির কিচিরমিচির, সব মিলিয়ে গ্রাম যেন জীবন্ত। মিলার বাবা চেয়ারম্যান, গ্রামের অভিজাত, গম্ভীর এবং নীতিবান। তিনি গ্রামের দায়িত্ব সবসময় মাথায় রেখে চলেন, কিন্তু তার মেয়ের প্রতি ভালোবাসা সীমাহীন। মা বেগম সাহেবী কোমল মনা, ধৈর্যশীল এবং মেয়েকে সবসময় শান্তভাবে গাইড করেন। বাবা মা দুজনেই মিলার একমাত্র দৃষ্টি ও আনন্দের কেন্দ্র। মিলাই পরিবারের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই সে সাহসী, দুঃসাহসী এবং দুষ্টুমিতে ভরা। গ্রামের পুকুরে নেমে মাছ ধরা, গরু চড়ানো, ছাদে দৌড়ানো কিছুই তার জন্য কঠিন নয়। যেখানে মন চায় সেখানে চলে যায়, যা মন চায় তাই করে। গ্রামের সবাই তাকে মিষ্টি কিন্তু দুঃসাহসী মেয়ে হিসেবে জানে। বাবাও তাকে চোখের মণির মতো আগলে রাখলেও মেয়ের স্বাধীনতার স্বাদ কখনো রোধ করতে পারেননি। কলেজ শেষে মিলার খুব শখ শহরের বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করবে, কিন্তু বাবা চেয়ারম্যান সাহেব দৃঢ় ভঙ্গিতে বললেন, মিলা, শহরে একা যাবে না, একা মেয়েকে আমাদের হেফাজতের বাইরে পাঠানো যায় না। মিলার কপালে ভর করে হতাশার ছায়া। মা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন, কিন্তু বাবার অটল নীতি, গ্রাম, দায়িত্ব, নিরাপত্তা তাকে বাধ্য করল অন্য পথ ভাবতে। চেয়ারম্যান সাহেব একটু দমিয়ে নিঃশ্বাস নিয়ে বললেন, যদি এই গ্রামের দায়িত্ব আমার ওপর না থাকত, তাহলে আমি নিজেই তোমার সঙ্গে শহরে যেতাম। তোমাকে একা পাঠানো সম্ভব নয়। তুমি স্বাধীন হতে চাও, আমি জানি, কিন্তু সব কিছুতেই সীমা আছে। মিলার চোখে জ্বলে ওঠে শহরের স্বপ্নের আগুন। মনে মনে সে জানে একদিন সে এই বাঁধন ভাঙবে। স্বাধীনতার আগুন আছে, কিন্তু এখনও তাকে গ্রামের নিয়ম, বাবার শর্ত আর দায়িত্বের ভার বোঝা ছাড়া কোনো উপায় নেই। মিন্টু ছিল মিলার সবচেয়ে কাছের বন্ধু। ধূসর রঙের ছোট্ট কুকুর, যেখানেই মিলা যেত সে সঙ্গে থাকত। মিলার ছোটবেলার প্রতিটি দুষ্টুমি, সাহসী মুহূর্ত সবখানেই মিন্টু ছিল তার পাশে। এক বিকেলে মিলাকে গ্রামের এক দুষ্টু বখাটে ছেলে উত্ত্যক্ত করতে গেল। তা দেখে মিন্টু ঝাঁপ দিয়ে ছেলেটাকে আক্রমণ করে বসল। ছেলেটি চমকে গেল। মিন্টুর সাহস দেখে সে আর এগোতে পারল না। মিন্টু মিলার পাশে এসে বসল। লেজ ধীরে ধীরে কাঁপছে, যেন বলছে, ভয় করো না, আমি আছি, কেউ তোমার কাছে আসবে না। সেদিনের পর থেকে ছেলেটি আর কখনো মিলার কাছে আসার সাহস করতে পারল না। মিলা তার গ্রামের কাছের বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করেছে। ছোটবেলা থেকেই বুদ্ধিমতী, পরিশ্রমী, ফলে চাকরি পেতে সময় লাগেনি। কিন্তু চাকরিটা যে হয়েছে তা শহরে, ঢাকা। সেই অচেনা, অপরিচিত শহর যার কথা শুনলে চেয়ারম্যান সাহেবের বুক কেঁপে ওঠে। বাবা একদমই রাজি নন মেয়েকে একা পাঠাতে। ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই মিলা, তুই একা একা থাকবি, আমি কিভাবে নিশ্চিন্ত থাকব? মিলা অনেক বোঝালো, বাবা আমি ছোটবেলার মতো ভয় পাই না, আমি নিজেকে সামলাতে পারবো। কিন্তু চেয়ারম্যান সাহেব অনড়। গ্রাম, দায়িত্ব, সম্মান আর মেয়ের নিরাপত্তা, এই তিনে মিশে আছে তার সব ভয়। তবে মিলারও সহজে হার মানার মেয়ে নয়। সে জানে চেয়ারম্যান সাহেবকে রাজি করানোর 101টা কৌশল তার জানা আছে। কিন্তু এবার কোনো সাধারণ কৌশলে কাজ হবে না। রাতে চুপচাপ ঘরে ঢুকে সে বাবার সামনে দাঁড়ালো। চোখে জল, কণ্ঠ কাঁপছে, তবু গলাটা শক্ত করে বলল, বাবা তুমি যদি আমাকে যেতে না দাও, আমি নিজেকে শেষ করে দেব। বাবা স্তব্ধ। তার চোখে মিলার ছোটবেলার ছবিগুলো ভেসে উঠল। মাটির উঠানে হেসে বাবার সাথে খেলা করা, আইসক্রিম হাতে বাবার কাঁধে উঠে বাজারে যাওয়া,
এসব কিছু চোখের সামনে ভাসতে লাগল। তার চোখ ঝাপসা হয়ে গেল, বুকের ভেতরটা ভারী হয়ে এলো। আমার মিলা এমন কথা কিভাবে বলে? মা খবর পেয়ে ছুটে এলেন। তিনি বুঝলেন মেয়ের স্বপ্নের জেদ এবার থামানো যাবে না, তাই তিনিও নেমে পড়লেন বাবাকে রাজি করানোর যুদ্ধে। রাতভর আলাপ, চোখের জল, মন ভাঙা নীরবতা। শেষমেশ চেয়ারম্যান সাহেব নরম হলেন। চোখের কোণে জল জমে কিন্তু কণ্ঠে মমতা মিশে বললেন, যা মিলা, তবে সাবধানে থাকিস, প্রতিদিন ফোন দিবি, বুঝলি? মিলা বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে মাথা নত করল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। সকালের সূর্যটা আজ যেন অন্যরকম আলো ছড়াচ্ছে। মিলার চোখে উত্তেজনা, বুকের ভেতর এক রাশ আনন্দ আর অজানা ভয়। নতুন জীবনের পথে সে পা রাখতে চলেছে ঢাকা শহরে, নিজের স্বপ্নের পিছু ছুটতে। ঘরে ব্যস্ততা, লাগে যে মা বারবার কিছু না কিছু দিচ্ছেন, এইটা রাখিস, ওটা ভুলিস না। বাবা চুপচাপ, শুধু দরজার পাশে দাঁড়িয়ে দেখছেন মেয়েকে। ঠিক তখনই উঠোন থেকে ভেসে এলো পরিচিত শব্দ, মিন্টুর কাঁপা ঘেউ ঘেউ। মিলা দরজার পাশে গিয়ে দেখল মিন্টু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। লেজ নড়ছে ধীরে ধীরে, চোখ জলজল করছে। জন্য বুঝে ফেলেছে আজ মিলা যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে। মিলা নিচু হয়ে বসে মিন্টুর গলায় হাত রাখল। মিন্টু, আমি যাচ্ছি, কিন্তু ফিরব রে, খুব তাড়াতাড়ি। মিন্টু ঘেউ ঘেউ করে উঠল, তারপর মুখ নামিয়ে মিলার হাঁটুর ওপর মাথা রাখল। তার শরীর কাঁপছে, আর চোখের কোণে জমে থাকা অশ্রু ঘাসে পড়ে টুপটুপ করছে। মিলার গলায় যেন কিছু আটকে গেল। সে মিন্টুকে জড়িয়ে ধরল, কানে কানে বলল, ভালো থাকিস রে, মা বাবাকে দেখে রাখিস। মিন্টু ধীরে ধীরে পিছিয়ে এলো, তারপর দরজার পাশে বসে রইল। মিলার গা থেকে ভেসে আসা গন্ধটুকু যেন বুক ভরে নিতে চাইছে শেষবারের মতো। বাবা দরজার পাশে দাঁড়িয়ে বললেন, চল মিলা, সময় হয়ে গেছে। মিলা শেষবারের মতো পিছনে তাকালো, দেখল মিন্টু এখনো বসে আছে। যেন বলছে, আমাকে ভুলে যেও না মিলা। মিলার চোখের কোণে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ল। স্টেশনের প্ল্যাটফর্মে তখন বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ট্রেনের হুইসেল বেজে উঠেছে, ভারী টান টান বিদায়ের শব্দ। মিলা জানালার পাশে বসে বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে আছেন ট্রেনের নিচে, প্ল্যাটফর্মের ধারে, চোখে জল, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ট্রেনের চাকা ঘুরে উঠল। মিলা কাঁপা হাতে জানালার ধারে হাত রাখল, যেন বাবার হাত ধরতে চায় দূর থেকে। চোখের কোণে জল জমে উঠছে, তবুও হাসার চেষ্টা করছে, কারণ সে জানে বাবার সামনে সে দুর্বল হতে পারে না। ট্রেন ধীরে ধীরে গতি নিল। বাবা এক পা, দু পা করে এগিয়ে যাচ্ছেন ট্রেনের সঙ্গে সঙ্গে। মিলা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল বাবার মুখে একটাও শব্দ নেই, শুধু চোখে অজস্র অনুভব। সেই চোখে ভাসছে আশীর্বাদ, ভয়, ভালোবাসা আর একটুখানি শূন্যতা। ট্রেন যত দূরে যাচ্ছে, মিলার মুখ বাবার দৃষ্টির আড়ালে মিলিয়ে যাচ্ছে, কিন্তু চেয়ারম্যান সাহেবের দৃষ্টি থামছে না। ট্রেন দৃষ্টির শেষ প্রান্তে পৌঁছেও তিনি তাকিয়ে আছেন একই জায়গায়, যেন এখনো মেয়ের মুখ দেখতে পাচ্ছেন। হঠাৎ বাতাসে এক টুকরো ধুলো উড়ল, চোখে এসে লাগল। বাবা হাত দিয়ে চোখ মুছলেন, জানানি সেটা ধুলো নাকি চোখের জল। ঢাকায় এসে মিলা যেন একদম নতুন পৃথিবীতে প্রবেশ করল। উঁচু উঁচু বিল্ডিং, কোলাহল, ব্যস্ত মানুষ, সবকিছুই তার কাছে ছিল এক অন্যরকম রোমাঞ্চ। প্রথম দিকে কিছুটা ভয় লাগলেও দিন গড়াতে গড়াতে সেই শহরের ছন্দটা শিখে নিল। সকালবেলা অফিসের জন্য প্রস্তুতি, ব্যাগ গুছানো, ট্রাফিকের লড়াই, সবকিছুই এখন তার অভ্যেস হয়ে গেছে। অফিসের কাজে সে মন দিয়ে পরিশ্রম করে, সহকর্মীরাও তাকে সম্মান করে। সবাই বলে, মিলা খুব দক্ষ আর সময়নিষ্ঠ কর্মী। চাপ অনেক, কাজের সময়ও লম্বা, প্রায় বিকেল 5টার পরও তাকে অফিসে থাকতে হয়। কখনো রাত হয়ে যায় বাসায় ফিরতে। কিন্তু তবু তার মুখে ক্লান্তির বদলে এক রাশ তৃপ্তি। রাতে অফিসের সামনে গাড়ি পাওয়া মুশকিল, কখনো তাকে নির্জন রাস্তায় দাঁড়িয়ে রিকশা ডাকতে হয়। তবু মিলা ভয় পায় না। নিজের আত্মবিশ্বাসী তার সবচেয়ে বড় শক্তি। বাসায় ফিরে সে নিজের খাবার রান্না করে, কখনো জানালার পাশে বসে
এক কাপ চা হাতে শহরের আলো দেখে আর মনে মনে ভাবে, এই শহরেই আমি আমার স্বপ্নটা গড়ব। হ্যাঁ, একাকিত্ব আছে, গ্রামকে মিস করে, মিন্টুর ঘেউ ঘেউ, মায়ের স্নেহ, বাবার ডাক সব মনে পড়ে। কিন্তু সে জানে এই দূরত্বটাই তাকে বড় করছে। দিনের শেষে আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বলে, আমি পারছি, সত্যিই পারছি। একদিন অফিসের কাজ শেষ হতে বেশ রাত হয়ে গিয়েছিল। সহকর্মীরা আগেই চলে গেছে, পুরো অফিস প্রায় ফাঁকা। ঘড়ির কাঁটা তখন 9:30 ছুঁই ছুঁই। মিলা ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। বাইরে বেরিয়ে এলেই টের পেল রাস্তাটা আজ অস্বাভাবিক নিস্তব্ধ। আলোর অভাব, চারপাশে শুধু হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। রাস্তায় দাঁড়িয়ে সে রিকশা খুঁজতে লাগল, কিন্তু আজ যেন পুরো শহর নিস্তেজ হয়ে গেছে। কোথাও কোনো গাড়ি নেই, দূর দূর পর্যন্ত শুধু অন্ধকারে ছায়া ভাসছে। ঠিক তখনই তার পিছনে ভেসে এলো চাপা হাসির শব্দ। একটা নয়, দুটা নয়, কয়েকজন ছেলের কণ্ঠস্বর। এই মেয়ে, একা যাচ্ছ? সাহায্য লাগবে? মিলার বুকের ভিতর হঠাৎ কাঁপন ধরল। সে এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর মাথা নিচু করে দ্রুত হাঁটা শুরু করল। হ্যাঁ, মিলা সাহসী মেয়ে। গ্রামে থাকতেও সে ভয় পেত না, একা রাস্তায় চলত। কিন্তু আজ কেন যেন এক অজানা ভয় তার বুকের ভিতর ছড়িয়ে পড়ল। শহরের এই অচেনা অন্ধকার যেন অন্যরকম, নীরব কিন্তু বিপজ্জনক। পেছন থেকে পদশব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। একটা, দুটা, তিনটা, এখন 4 জনের মতো মনে হচ্ছে। মিলা হাঁটার গতি বাড়ালো, তারপর দৌড়াতে শুরু করল। রিকশা, কেউ আছেন? কিন্তু উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর নিজের দৌড়ের আওয়াজ। তার চোখে ভয়, মুখে ঘাম, আর মনে একটাই চিন্তা, এখান থেকে বেরোতে হবে এখনই। মিলা দৌড়াতে দৌড়াতে এক সরু গলির মুখে এসে থামল। বুক ধক ধক করছে, গলা শুকিয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার আর বাতাসের শব্দ। দূরের একটা বাতি কাঁপছে, তার আলো পড়ছে ভাঙা রাস্তায়। হঠাৎ পেছনে পদশব্দ, একটা নয়, অনেকগুলো। মিলা ঘুরে তাকাতেই দেখল 4 জন ছেলে তাকে ঘিরে ফেলেছে। একজন এগিয়ে এলো, মুখে ঠোঁট বাঁকা হাসি। এই মিস, এত রাত করে একা যাচ্ছেন কোথায়? আরেকজন হেসে যোগ দিল, শহরটা নিরাপদ না, জানেন না নাকি? আমরা তো আছি, ভয় পাবেন না। তাদের কণ্ঠে ছিল ব্যঙ্গ, চোখে কুৎসিত ঝিলিক। মিলা এক পাও পিছিয়ে গেল, তার হাত কাঁপছে, কণ্ঠ কেঁপে উঠল। আমাকে যেতে দিন, দয়া করে যেতে দিন। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। একজন বলল, এইভাবে ভয় পেলে তো হবে না, একটু সাহস দেখান না মিস। তাদের হাসির শব্দ চারদিকের নীরবতা ভেদ করে প্রতিধ্বনিত হল। মিলার শরীর ঠান্ডা হয়ে গেল, মনে হলো বুকের ভিতর থেকে শক্তিটা যেন হারিয়ে যাচ্ছে। সে যে মিলা, গ্রামের সাহসী, দুঃসাহসী মেয়ে, তা যেন সে ভুলেই গেছে। এই মুহূর্তে সে যেন এক অন্য মানুষ, একটা অসহায় ছায়া, অন্ধকারে কাঁপছে। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। সে দেয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো, হাতে ব্যাগটা শক্ত করে ধরল, যেন ব্যাগটাই তার একমাত্র ঢাল। বাতাস থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু মিলার তীব্র শ্বাসের শব্দ আর বখাটেদের হাসি মিশে গেছে রাতের অন্ধকারে, যেন শহরটাই নিজে দম বন্ধ করে তাকিয়ে আছে। কি হতে যাচ্ছে কেউ জানে না। মিলার বাবা মা অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছেন মেয়ের নম্বরে, কিন্তু ফোনটা বন্ধ। চেয়ারম্যান সাহেবের মুখে উদ্বেগ, কপালে ঘাম জমে গেছে। তিনি একবার ফোন দেন, তারপর আবার, তবু একই উত্তর, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ। তিনি অস্থির কণ্ঠে বললেন, মিলা কেন ফোন ধরছে না? অফিসে কাজ আছে নাকি ফোনটা নষ্ট? মা চুপ করে বসে আছেন, চোখে ভয় আর উৎকণ্ঠা। চেয়ারম্যান সাহেব এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, সময়টা ভারী হয়ে আছে নিস্তব্ধতায়। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক পরিচিত শব্দ, মিন্টুর কান্না। মিলার প্রিয় কুকুরটা
দরজার পাশে বসে হাওমাও করে কাঁদছে। ওর কান্নায় যেন অজানা দুঃখ, অদ্ভুত আতঙ্ক মিশে আছে। চেয়ারম্যান সাহেব দরজার কাছে গিয়ে বললেন, মিন্টু, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কিন্তু মিন্টু থামল না। সে হঠাৎ গেটের দিকে ছুটে গিয়ে মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠল, যেন কিছু একটা দেখতে পাচ্ছে যা মানুষ দেখতে পায় না। রাত অনেক হয়েছে, তবুও চেয়ারম্যান সাহেব আর মিলার মা একটুও ঘুমাতে পারেননি। বারবার ফোন দিচ্ছেন মিলার নম্বরে, কিন্তু ফোন এখনো বন্ধ। অবশেষে বাবা সিদ্ধান্ত নিলেন অফিসে ফোন দিতে হবে। হ্যালো, আমি চেয়ারম্যান রফিক বলছি। আমার মেয়ে মিলা কি এখনো অফিসে আছে? ওপাশ থেকে উত্তর এলো, স্যার, মিলা ম্যাম তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে ঢাকায় মিলার বাসার নম্বরে ফোন দিলেন। রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। আবার কল দিলেন, তবুও কোনো সাড়া নেই। মা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মিলা কেন ফোন ধরছে না? আমার খারাপ লাগছে, ভয় লাগছে খুব। চেয়ারম্যান সাহেব গভীর শ্বাস নিলেন, তারপর ফোনটা হাতে নিয়ে থানার নম্বর ডায়াল করলেন। আমি বশখালীর চেয়ারম্যান রফিক বলছি। গলা কাঁপছে, তবু স্থির রাখার চেষ্টা। আমার মেয়ে ঢাকায় থাকে, আজ অফিস থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো বাসায় পৌঁছেনি। দয়া করে বিষয়টা দেখবেন। ওপাশ থেকে ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে বললেন, চিন্তা করবেন না স্যার, আমরা এক্ষুনি টিম পাঠাচ্ছি। মিলার শেষ লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। এরপর শুরু হলো ঢাকার রাতের তল্লাশি। পুলিশ ভ্যান ছুটছে শহরের ফাঁকা রাস্তায়, টর্চ লাইটের আলো ছুঁয়ে যাচ্ছে গলি, মোড়, বাসস্ট্যান্ড। এক একটা মোড়ে তারা থামছে, মানুষের কাছ থেকে খোঁজ নিচ্ছে। এই মেয়েটাকে কেউ দেখেছেন? এদিকে গ্রামের বাড়িতে নিস্তব্ধতা। চেয়ারম্যান সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন, ফোনটা শক্ত করে হাতে ধরা। মা জায়নামাজে বসে দোয়া পড়ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর দরজার পাশে বসে থাকা মিন্টু মাথা নিচু করে ফোঁপাচ্ছে, যেন সেও বুঝে গেছে কিছু একটা ঠিক নেই। ভোর হয়ে গেছে, কিন্তু মিলার কোনো খোঁজ মেলেনি। ঢাকার পুলিশ সারা রাত ধরে খুঁজেছে, কিন্তু কোনো ফলাফল নেই। চেয়ারম্যান সাহেব উঠোনে বসে আছেন, চোখ লাল, মুখ ক্লান্ত। মা বারবার বলছেন, মিলা কোথায়? ওর কিছু হয়ে গেল না তো? বাবা চুপ, শুধু নিঃশব্দ কান্না আর বুক ভাঙা দীর্ঘশ্বাস। গ্রাম জুড়ে মানুষ জড়ো হয়েছে, সবাই নীরব, কেউ কিছু বলতে পারছে না। মিন্টু দরজার পাশে শুয়ে আছে, মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখ দুটো ভিজে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। চেয়ারম্যান সাহেব কাপা হাতে ফোনটা ধরলেন। ওপাশ থেকে পুলিশ অফিসারের গলা শোনা গেল, চেয়ারম্যান সাহেব, আমরা হাসপাতাল থেকে বলছি। এটুকু শুনেই বাবার বুক কেঁপে উঠল। তিনি কিছু না শুনেই ফোনটা কেটে দিলেন, আর হঠাৎ চিৎকার করে উঠলেন, মিলা, আমার মিলা! তার কণ্ঠ ফেটে কান্না ছড়িয়ে পড়ল পুরো বাড়ি জুড়ে। মা ছুটে এসে জড়িয়ে ধরলেন তাকে। দুজনেই অঝরে কাঁদতে লাগলেন। পুরো উঠোনে কান্নার শব্দে ভরে গেল চারদিক। এমন সময় হঠাৎ মিন্টু লাফিয়ে উঠল, আনন্দে ঘেউ ঢেউ করতে লাগল। সবাই অবাক হয়ে তাকালো, কেন এমন করছে ও? ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটা গাড়ি এসে থামল। মিলা এসেছে, ক্লান্ত শরীর কিন্তু চোখে দৃঢ়তা। মিন্টু দৌড়ে গিয়ে মিলার গায়ে ঝাঁপিয়ে পড়ল, লেজ নাড়ছে, মুখে খুশির ডাক। চেয়ারম্যান সাহেব হতবাক, মা কেঁদে ওকে জড়িয়ে ধরলেন। আর তখনই আবার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে পুলিশ অফিসারের উত্তেজিত কণ্ঠ, চেয়ারম্যান সাহেব, আমরা হাসপাতাল থেকে বলছি। কাল রাতে 4 জন বখাটে ছেলেকে এখানে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর। তাদের কাছ থেকে জানতে পেরেছি আপনার মেয়ে মিলা ওই 4 জনকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। ছেলেগুলো যখন রাস্তায় পড়ে কাতরাচ্ছিল, তখন আপনার মেয়ে নিজেই তাদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়েছে। এমন মেয়ে আমি জীবনে কখনো দেখিনি চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে একটা বাঘিনী, একদম বাঘিনী। চেয়ারম্যান সাহেব ফোনটা নামিয়ে ফেললেন, চোখে জল আর গর্ব দুটো একসঙ্গে ভাসছে। তিনি তাকিয়ে দেখলেন তার মেয়ে মিলা ধুলায় মলিন হলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু মিন্টুর খুশির ডাক আর বাতাসে মিলার নাম ভেসে বেড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন।
এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।